নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতে আবার বলবো, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা প্রেস করুন, তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে নিজে থেকেই পৌঁছে যাবে। আজকে মতামতের শীর্ষক আবার নোট বদল। এবারে নতুন নোটে থাকছেন না গান্ধীজি। মোহনদাস করমচাঁদ গান্ধী আমাদের দেশের জাতির জনক, রাষ্ট্রপিতা। আজ 30শে জানুয়ারি, এই দিনেই ধর্মান্ধ সাম্প্রদায়িক সংগঠন আরএসএস, হিন্দু মহাসভা আর তাদের মেন্টর সাভারকরের নেতৃত্বে তাকে খুন করেছিল নাথুরাম গডসে, নারায়ণ আপ্তে। ষড়যন্ত্র শুরু হয়েছিল বহু আগে থেকেই। কিন্তু স্বাধীনতার দিনগুলো যত এগিয়ে আসতে শুরু করলো, তত অধৈর্য হয়ে পড়লো হিন্দুত্ববাদী ওই সাভারকর, গডসে, হিন্দু মহাসভা, আরএসএস এর নেতারা। কেন? কারণ গান্ধীজিকে শেষ না করলে দেশ দখলে আসবে না। হ্যাঁ, হিন্দুত্ববাদীদের সামনে তখনও পাঁচিলের মতোই দাঁড়িয়েছিল গান্ধীজির দর্শন। এয়ার ইন্ডিয়া ফ্লাইট নাম্বার DN438, ফ্লাইট নাম্বার DN438, টিকিট নাম্বার BDB37509, প্যাসেঞ্জারের নাম বিনায়ক দামোদর সাভারকর, যিনি বলেছিলেন যে উনি ওই গডসে বা আপ্তেকে চেনেনই না। হ্যাঁ, যখন কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল তখন উনি পেছনে বসে থাকতেন, যেন সামনের এই গডসে আপ্তে এদের কাউকে চেনে না, এবং গডসে তাই নিয়ে খুব দুঃখ পেয়েছিলেন, চেনেনই না। তো 37509 টিকিট নাম্বার, প্যাসেঞ্জার হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকর, পাশেই বসে আছেন নারায়ণ আপ্তে, টিকিট নাম্বার BDB34890, তার পাশে নাথুরাম গডসে, BDB37510। হ্যাঁ, তিনজনে একসঙ্গে গিয়েছিলেন, তিনজনের টিকিট একসঙ্গে কাটা হয়েছিল, একসঙ্গে লাগেজের ওজন 75 কিলো। 8ই আগস্ট 1947, মানে স্বাধীনতার কদিন আগে এনারা একসঙ্গে দিল্লিতে যাচ্ছেন, কিছুদিন থাকছেন, আবার ফিরছেন। গান্ধী হত্যার পরে সাভারকর জানিয়েছিলেন, আমার সঙ্গে ওদের দেখাই হয় না। একবার নয়, বহুবার দেখা হয়েছে, বহু সময় দেখা হয়েছে, বহুবার মিটিং হয়েছে। এমনকি প্রথমবার গান্ধীকে হত্যার অসফল চেষ্টার পরেও এই দুজন তার সঙ্গে গিয়ে দেখা করেছিলেন। এবং দেখা করেছিলেন কেন? তার কারণ তাদের একটা ভালো অস্ত্রের দরকার ছিল। সাভারকর সেই অস্ত্রের খোঁজ দিয়েছিলেন। তারা সেখান থেকে গোয়ালিয়র যান, গোয়ালিয়র থেকে সেই বেরেত্তা পিস্তল কেনেন মানে নেন, জোগাড় করেন। তারপরে তারা ফিরে গিয়ে তারপরে খুন করেন আজ 30শে জানুয়ারি। সেখানে আলোচনা হয়েছিল, রাজা রাজরাদের সমর্থন চেয়েছিল। হ্যাঁ, সেই বেরেত্তা পিস্তল সেটা হয়েছিল গোয়ালিয়র থেকে। মাত্র 5 মাসের মাথায় খুন করা হলো জাতির পিতাকে। নারায়ণ আপ্তের অনেক মহিলা ঘটিত দুর্বলতা ছিল, বহু কেচ্ছা ছিল, মদ আর মাংস খেতেন। একমাত্র সেই কারণেই দেখুন গান্ধী হত্যার কারণে গডসে আর আপ্তে দুজনের ফাঁসি হয়েছিল। গডসে আজ ওই সাম্প্রদায়িক সংগঠনে জায়গা পেয়েছেন, তিনি দেশপ্রেমিক নাকি, কিন্তু আপ্তের নাম নেই। হ্যাঁ, মরার আগেও সেই গান্ধী বলেছিলেন, হে রাম, আজকের রাম ভক্তদের কাছে, যিনি নাকি দেশকে বেচে দিয়েছিলেন মুসলমানদের হাতে। এতটা পরিষ্কার প্রমাণ থাকার পরেও কেন সেদিন সাভারকরের ফাঁসি হলো না? সেদিন এই প্রমাণগুলোকে সামনে রাখাই হয়নি। কেন রাখা হয়নি জানা নেই, কিন্তু রাখা হয়নি বলে সেদিন সাভারকরকে ফাঁসির দড়ি থেকে বেঁচে যেতে পেরেছিলেন। যদিও ধরার পরে তিনি আবার ক্ষমা চেয়েছিলেন ভারত সরকারের কাছে। তিনি ইংরেজ সরকারের কাছে ক্ষমা চেয়েছেন, ভারত সরকারের কাছেও ক্ষমা চেয়েছিলেন যে আর আমি রাজনীতির কোনো পলিটিক্যাল ফিল্ডে আসবই না, আমাকে ছেড়ে দিন। কিন্তু তিনি ছাড়া পেয়েছিলেন কেবলমাত্র একটাই কারণে, এই সমস্ত প্রমাণগুলো সেদিন সামনে আসেনি। পরে সেই সমস্ত প্রমাণ আজকে আমাদের হাতে, মহাফেজখানায় এই সমস্ত ডকুমেন্ট রাখা রয়েছে। সেদিন গান্ধীকে মেরে তার আদর্শকে শেষ করতে দিতে পারেনি আরএসএস, হিন্দু মহাসভা, সাভারকর, গোলওয়ালকরেরা। আজ তারাই ক্ষমতায়।
গান্ধী এখনো তাদের সামনে এক প্রকাণ্ড বাধা। গান্ধীজির ছবিটুকুও সহ্য হচ্ছে না তাদের। এবারে নজর আমাদের কারেন্সিতে, টাকায় ছাপা গান্ধীর ছবির দিকে। সেখানে তারা সাভারকরকে চায়। আসছি সে কথায়। আজ গান্ধী হত্যার এতদিন পরে মৃত্যুর পরে সেই গান্ধীজি কোথায়? প্রায় প্রতিটা ছোট বড় মাঝারি শহরের মোড়ে, বহু গ্রামে মূর্তি হয়ে, যার উপরে পাখিরা পটি করে। কেবল 2রা অক্টোবর তা পরিষ্কার করা হয় কিছু জায়গায়, বহু জায়গাতে সেটাও করা হয় না। আর গান্ধীজি টাঙানো আছে থানা, সরকারি দপ্তর, বিধানসভা, লোকসভাতে, আর তিনি আছেন নোটে। খেয়াল করুন, সবটাই ছবি কিংবা মূর্তি হয়ে। কিন্তু একটু মন দিয়ে দেখতে পাবেন, দেখলেই বুঝতে পারবেন, সেই রূঢ় সত্যটা সামনে এসে যাবে। তা হলো, মহাত্মা গান্ধী যে ভারতের স্বপ্ন দেখেছিলেন, সেই গ্রাম স্বরাজ আজ কেবল নথিপত্র আর রাজনৈতিক বক্তৃতার এক অলংকার, আর কিছুই নয়। গান্ধীজির আদর্শ ভারতে আসল স্বাধীনতার আসার কথা ছিল নিচু তলা থেকে, যেখানে প্রতিটা গ্রাম হবে এক স্বয়ংসম্পূর্ণ প্রজাতন্ত্র। সেই গ্রাম স্বরাজের আত্মাকে কার্যত কবরে পাঠিয়ে দেওয়া হয়েছে খুব ধীরে ধীরে। গান্ধীজি এখন কেবল নোটের ওপরে এক হাসি মুখের ছবি ছাড়া আর কিছুই নয়। গান্ধীজির কাছে প্রকৃত স্বরাজ ছিল নিজেকে নিজে শাসন করার ক্ষমতা শেখা। তিনি মনে করতেন যে ভারত তার 7 লক্ষ গ্রামের মধ্যে বাস করে, আর যদি গ্রামগুলো ধ্বংস হয়ে যায় তবে ভারতের নিজস্ব অস্তিত্ব বিপন্ন হবে। গ্রাম স্বরাজের ধারণাটা ছিল এক ডিসেন্ট্রালাইজ সোসাইটি, বিকেন্দ্রীভূত সমাজ ব্যবস্থার রূপরেখা, যেখানে প্রতিটা গ্রাম তার অত্যাবশ্যকীয় প্রয়োজনগুলোর, যেরকম খাদ্য, বস্ত্র, পানীয় জল, শিক্ষা, সম্পূর্ণভাবে তারা স্বনির্ভর হবে, দেওয়া নেওয়া করবে কেবল। গান্ধীজি তার হরিজন আর ইয়াং ইন্ডিয়া পত্রিকায় বারবার লিখছেন যে আদর্শ গ্রাম হবে এমন এক জায়গা যেখানে কোনো জাতিভেদ থাকবে না, অস্পৃশ্যতা থাকবে না, আর প্রতিটা সিদ্ধান্ত পঞ্চায়েতের মাধ্যমে সর্বসম্মতিক্রমে নেওয়া হবে। আজ সাধারণ গ্রাম তো ছেড়েই দিলাম, সংরক্ষিত অনুসূচিত জাতি উপজাতি এলাকাতেও সে নিয়ম না মেনে একতরফাভাবে বেঁচে দেওয়া হচ্ছে জল, জঙ্গল, জমি, পাহাড়, যা তাদের, যা মানুষের। গান্ধীজির এই দর্শনে ক্ষমতার কাঠামোটা পিরামিডের মতো ছিল না, যেখানে ওপর থেকে আদেশ নিচে নেমে আসবে চুইয়ে চুইয়ে। বরং তিনি একে তুলনা করেছিলেন একটা মহাসাগরীয় বৃত্তের, ওশেনিক সার্কেলের সঙ্গে, যেখানে ব্যক্তি হবে কেন্দ্রের কেন্দ্রে, আর প্রতিটা বৃত্ত বাইরের দিকে প্রসারিত হবে, কিন্তু কেউ কাউকে শোষণ করবে না। কিন্তু হয়েছে কি? আজকের প্রশাসনিক ব্যবস্থায় এই বৃত্তাকার ক্ষমতার কাঠামোটা ভেঙে চুরমার, যেখানে এক কঠোর পিরামিডীয় আমলাতান্ত্রিক কাঠামো তৈরি হয়েছে, একটা ব্যুরোক্রেটিক স্ট্রাকচার, যেখানে দিল্লি বা রাজ্যের রাজধানী থেকে সিদ্ধান্তগুলো কেবল চাপিয়ে দেওয়া হয়। 2026 সালের জানুয়ারি মাসের তথ্য বলছে, ভারতের গ্রামীণ যুব সমাজ আজও জীবিকার সন্ধানে মরিয়া হয়ে শহরের দিকে ছুটছে। 2026-27 সালে জাতীয় অভিবাসন যে মাইগ্রেশন যে স্টাডি, সেটা বলছে ভারতের মোট জনসংখ্যার 29% মানুষ আজ মাইগ্রেট করছে, এখান থেকে ওখান যাচ্ছে, ওখান থেকে এখান যাচ্ছে, এবং এই হার দিন দিন বাড়ছে। বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যার মতো রাজ্যগুলো থেকে মানুষের কাজের সন্ধানে দিল্লি বা মহারাষ্ট্রের দিকে চলে যাচ্ছে, কারণ গ্রামে কৃষি আজ একটা অলাভজনক পেশায় পরিণত হয়েছে। বাংলা থেকে যাচ্ছে, উড়িষ্যা থেকে যাচ্ছে, মধ্যপ্রদেশ থেকে যাচ্ছে, উত্তরপ্রদেশ থেকে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে, এবং সেখানে আসছেও। এবং গ্রামীণ শিল্পের কোনো অস্তিত্বই নেই। ইনফ্যাক্ট প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে যখন ভারত বড় শিল্পায়ন, কেন্দ্রীয় পরিকল্পনার উপর জোর দিল, তখন গান্ধীজি স্মল স্কেল প্রোডাকশন, স্বনির্ভর গ্রামের ভাবনাটা নীতিগতভাবে পিছিয়ে পড়েছিল। নেহরু বিশ্বাস করতেন যে আধুনিক প্রযুক্তি নির্ভর শিল্প ও বড় বড় বাঁধ হলো আধুনিক ভারতের মন্দির। তিনি সেগুলো করেছিলেন। এর ফলে শহরগুলো উন্নয়নের ইঞ্জিনে তৈরি হয়ে গেল, আর গ্রামের ভূমিকা রয়ে গেল কেবলমাত্র কাঁচা মাল আর সস্তা শ্রম সরবরাহ করা, মজুর পাঠানো। হ্যাঁ, মজুর যাচ্ছে এখান থেকে। সেই যে ধ্বংসের শুরুয়াত, তার পেছনে ফিরে তাকায়নি, বাড়ছে। শহর শিল্প হচ্ছে। পরিসংখ্যান বলছে 1950-এর দশকে ভারতের নগরায়নের, আরবানাইজেশন হার ছিল মাত্র 11% কাছাকাছি। 26 সালে সেটা হয়েছে 35% ছাড়িয়ে। অর্থাৎ গ্রাম ধীরে ধীরে আরবানাইজড হচ্ছে। কিন্তু এই দ্রুত আরবানাইজেশন কোনো পরিকল্পিত উন্নতির ফল নয়, এটা হলো গ্রামীণ দুর্দশা থেকে বাঁচার জন্য মানুষের মরিয়া হয়ে শহরমুখী হওয়ার দৌড়, এক ধরনের ইঁদুর দৌড়। সরকার সেখানে ধোঁয়া দিয়েছে মাত্র। অনেক হয়েছে, কৃষি, এবার শিল্প হোক। ওই যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ ইত্যাদি। কৃষি আর নাকি বর্তমান নয়, কৃষি কেবল ভিত্তি হয়ে গেছে, সেটা শিল্প হোক।
অথচ গান্ধী, আমাদের রাষ্ট্রপিতা গান্ধীজি চেয়েছিলেন গ্রামগুলো হবে এক এমন স্বর্গরাজ্য যেখানে মানুষ পরম শান্তিতে থাকবে, যা এখন অভাব আর ঋণের কারখানা। শহরের অট্টালিকাগুলো, বড় বড় স্কাইস্ক্র্যাপার, যে সিমেন্ট দিয়ে তৈরি, গান্ধীজির ভাষায় সেটা হলো গ্রামের মানুষের রক্ত। সত্যি কি কৃষিকাজে স্বনির্ভরতা আসবে না? আসতে পারে না। একটা হিসেব দেখুন, আমাদের উত্তর ভারতের সবচেয়ে উর্বর জমিতে বিঘে পিছু 13 থেকে 14 কুইন্টাল ধান হয়। বাংলাতে যেতে 7 থেকে 8 কুইন্টাল ধান হয়। আর চীনে 33 থেকে 38 কুইন্টাল ধান হয়। আমাদের কৃষি, মৎস্যপালন, পশুপালনের অপটিমাম লেভেলের 50% আমরা অ্যাচিভ করতেই পারিনি। অথচ বারবার করে বলা হচ্ছে কৃষিতে তো আর এমপ্লয়মেন্ট সম্ভব না, উৎপাদন তো আর বাড়ানো সম্ভব নয়, আমাদের চাই শিল্প। এক অদ্ভুত উন্নয়নের তত্ত্ব। তারপরে গান্ধীজির গ্রাম স্বরাজকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য 1992 সালে ভারতীয় সংবিধানে 73তম একটা সংশোধন আনা হয়েছিল। পঞ্চায়েত ব্যবস্থাকে এক সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল। দাবি করা হলো এর ফলে ক্ষমতা সরাসরি মানুষের হাতে গিয়ে পৌঁছবে। কিন্তু কি হলো? পঞ্চায়েত ব্যবস্থা তো তৈরি হয়েছে, 3 দশকের বেশি সময় পার হয়ে গেছে। এই সংশোধনীটা এখন প্রশাসনিক ব্যর্থতার একটা হিমালয় হয়ে উঠেছে। পঞ্চায়েতগুলো আজও 3টে প্রধান সমস্যা নিয়ে ধুঁকছে। এক, তহবিলের অভাব, টাকা নেই তাদের কাছে, কার্যকরী পরিকল্পনার অভাব, আর দক্ষ জনবলের অভাব যারা নেতৃত্ব দেবে সেই মানুষগুলো আর চোর। ভারতের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত তাদের প্রয়োজনীয় রাজস্বের মাত্র 1% নিজে সংগ্রহ করতে পারে। বাকি 99% আসবে কেন্দ্র কিংবা রাজ্য সরকারের অনুদানের ওপরে। তারা চাতক পাখির মতন তাকিয়ে থাকে। ডিপেন্ডেন্সি এই লেভেলের। এই ডিপেন্ডেন্সি, পরনির্ভরশীলতা স্বরাজের ধারণার পরিপন্থী। তারা স্বাধীন হতেই পারছে না। আবার অনেক রাজ্য সরকারই সেই ক্ষমতাগুলো পঞ্চায়েতকে দেওয়ার বদলে নিজেদের নিয়ন্ত্রণে রেখে ডিএম বিডিও দিয়েই চালাচ্ছে। সারা দেশে, উত্তরপ্রদেশ, বিহার, এমনকি বাংলার মতো রাজ্যে পঞ্চায়েতের সিদ্ধান্তগুলো নিচ্ছে কারা? রাজনৈতিক নেতা বা বিডিওদের মতন সরকারি আধিকারিকরা, তাদের ইচ্ছেই চলছে, গ্রামের মানুষের ইচ্ছে নয়। 2005 সালে ইউপিএ সরকারের সময় চালু হয়েছিল মনরেগা, 100 দিনের কাজের প্রকল্প। প্রকল্পটাতে 2009 সালে মহাত্মা গান্ধীর নাম জুড়ে দেওয়া হয়েছিল, যাতে এটা তার দর্শনের প্রতীক হয়ে ওঠে, গ্রামীণ মানুষের রোজগার। মোদী সরকার এই আইনটাকে বাতিল করে নতুন একটা আইন নিয়ে এসেছে, যার নাম দেওয়া হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন। অদ্ভুত নাম, গ্রামীণ ভিবিজি রামজি, এরকম একটা অদ্ভুত নাম। দেশ জোড়া এক জনপ্রকল্পের নাম থেকে গান্ধীজির নামটা টুক করে সরিয়ে রাম এনে হাজির করা হলো মোদিজির আমলে। বিরোধীরা এখনো তুই চোর না মুই চোর, তুই চোর না মুই চোর খেলেই যাচ্ছেন। এ ওর তার সঙ্গে বৈঠক, ও তার সঙ্গে সেটিং, সে তার সঙ্গে চলছে। কেবল নামই সরানো হয়নি। মনরেগার অধীনে কাজ চাওয়াটা ছিল মানুষের এক আইনি অধিকার, কিন্তু নতুন মিশনের অধীনে এটা সরকার মাই বাপের দয়া, যেখানে কেন্দ্রীয় সরকারই ঠিক করবে কোন রাজ্যে কত কাজ হবে, কতক্ষণ কোন মজুরি দেওয়া হবে। এই সেন্ট্রালাইজেশন, কেন্দ্রীয়করণ আদর্শের সেই আদর্শের সম্পূর্ণ বিরোধী, যেখানে গ্রাম পঞ্চায়েত নিজেদেরই ঠিক করার কথা ছিল তারা গ্রামের উন্নয়নের জন্য কোন কাজগুলো করবে, কখন করবে। এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিল্লি কিংবা প্রযুক্তিগত পোর্টালের হাতে। এআই ঠিক করে দেবে কোথায় কবে কি খোঁড়া হবে, কোথায় কবে কি লাগানো হবে। কাজেই গ্রামের দরিদ্র মানুষগুলো গলার আওয়াজ আরো কমজোর হয়ে পড়ছে। তো 1996 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যখন সব ব্যাংক নোটের ওপরে মহাত্মা গান্ধীর ছবি ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তখন এর পেছনে একটা উদ্দেশ্য ছিল, ভারতের বৈচিত্র্যের মধ্যে একটা সার্বজনীন ঐক্য গড়ে তোলা। গান্ধীজি ছিলেন এমন একজন বিরল ব্যক্তিত্ব যাকে ভারতের সব ভাষা, ধর্ম, বর্ণের সংখ্যাগরিষ্ঠ মানুষ শ্রদ্ধার চোখে দেখেছেন। তাই তার ছবি এলো প্রত্যেক নোটে। আজ সেটাই কেবলমাত্র থেকে গেছে। সমাজে গান্ধী নেই, সেখানে হিংসা, সাম্প্রদায়িকতা। অর্থনীতিতে গান্ধী নেই, সেখানে এক অবাধ লুট আর শোষণ। দর্শনে গান্ধী নেই, সেখানে তার হত্যাকারী বিজেপি আরএসএস তাদের ঘৃণা ছড়িয়েই যাচ্ছে। সেই সময় বিভিন্ন মহল থেকে কথা উঠছে, এবারে নোটের ওপর থেকে গান্ধীটাকে সরিয়ে দেওয়া হোক। সত্যিই তো, ন্যাকামি করার কি দরকার? গান্ধীজির ছবি টাঙানোর দরকারটা কোথায়? মনের গভীরে সেই সাম্প্রদায়িক ইচ্ছেটা বের হতে যখন শুরু করেছে, তখন আজ নয় কাল গান্ধীজি সরবেন। হ্যাঁ, প্রথমে দেখানোর জন্য সেখানে নেতাজিকে আনা হতে পারে, সেই কথাই হচ্ছে, যে চালানোর জন্য অন্তত একটা নোটে 10 টাকা কি 20 টাকা কি 100 টাকার নোটে নেতাজিকে আনা হোক, তারপরে প্যাটেলকে আনা হোক। এটা জেনে রাখুন, এই সরকার যদি আর একটা টার্মের জন্য ক্ষমতায় আসে, তাহলে নোটের ওপরে সাভারকার থাকবেই। যদি দেখে যেতে পারি, তাহলে গর্ব করেই বলবো আমাদের নোটে সেই মহাত্মার ছবি ছিল
তার হত্যাকারীর ছবিও ছিল। হ্যাঁ, আমরা নোটে নিয়ে ঘুরেছি জাতির পিতাকে, জাতির পিতার হত্যাকারীকেও। ভাবুন ভাবুন ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।